আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল মার্কেট বন্ধ। মার্জিন ঋণ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। মার্জিন ঋণের ব্যাপারে এবং টাস্ক ফোর্স মার্জিন ঋণের ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে একটু আলোচনা করব। তার আগে একটু বলে নেই যে যারা কোর্স করতে আগ্রহী তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তো মার্জিন ঋণ নিয়ে যে বিষয়ে আমি কথা বলবো প্রথমে, সেটা হচ্ছে ২০১০ সালকে একটু টেনে আনতে হবে। সেটা হচ্ছে 10 সালে যখন মার্কেট ওভারভ্যালুড ছিল তখন কিন্তু বিনিয়োগকারীরা প্রচুর পরিমাণে মার্জিন ঋণ নিয়েছে। তো মার্জিন ঋণ নেওয়ার কারণে মার্কেট অনেক ব্যাংকগুলো ইনভেস্ট করছে, সাধারণ বিনিয়োগকারীরাও মার্জিন নিয়ে মার্কেটকে ওভারভ্যালুড করে ফেলছে। তখন যখন মার্কেট আবার 10 সালের শেষের দিকে যখন ক্র্যাশ করা আরম্ভ করছে, তখন একসময় কমিশন ওই যে মার্জিন ঋণগুলো নিল এটাকে ফোর্স সেল যেটা করতেছিল মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো, কমিশন তখন সেটা অফ করে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে একটা নেগেটিভ ইকুইটি তৈরি হয়ে গেছে। তখন সেই নেগেটিভ ইকুইটিটা এখনও আছে। এটা আসলে খুব ভয়ঙ্করভাবে এখনও মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো যারা ঋণ দেয় তারা এখনও ওই ক্ষতটা কিন্তু বয়ে বেড়াচ্ছে। এর থেকে একটা উত্তরণের উপায় খুঁজতেছে কমিশন। এই বিষয়ে এখন টাস্ক ফোর্সে কী পদক্ষেপ আছে সেটা দেখার বিষয়। এই কারণে মার্জিন ঋণটা আসলে বন্ধ করা দরকার। মার্জিন ঋণ এভাবে যত্রতত্র দিয়ে এই মার্কেটকে ধ্বংস করার জন্য অন্যতম একটা কারণ হচ্ছে মার্জিন ঋণ। এরপর আসে মার্জিন ঋণের বর্তমান যে সুদ, প্রায় 16-17% আপনাকে সুদ দিয়ে তারপর মার্জিন ঋণ নিতে হয়। এরপর রিস্ক তো 100% থাকে, 100% রিস্ক থাকে। আপনি 17% এই মুহূর্তে গত 3 বছরে আপনি মার্কেট থেকে 17% প্রফিটই করতে পারেন নাই, কিন্তু 16-17% আপনাকে সুদ দিতে হচ্ছে প্রতিনিয়ত। কি বলে মার্জিন ঋণ, যাদের কাছ থেকে আপনি মার্জিন ঋণ নিয়েছেন। তো এটা আপনার জন্য খুবই খারাপ। আপনারা মার্জিন ঋণ নিতে গেলে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি এই কথাটা এর আগেও বলছি, যেহেতু মার্জিন ঋণটা বন্ধ করে দেওয়া দরকার। আর আপনারা মার্জিন ঋণ কেন নেবেন? আপনাকে মার্জিন ঋণ কারা দেয়? মার্জিন ঋণ দেয় মূলত ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকগুলো। মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো তাদের কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকে, এফসিএ করা লোক থাকে। আপনার একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি একটা ব্যক্তি। তাদের একটা এই বিষয়ে রিসার্চ করার মতো, পুঁজিবাজার নিয়ে রিসার্চ করার মতো লোকজন আছে। তারা নিজেরা আপনাকে লোন দিচ্ছে, তো তারা বিনিয়োগ করে না কেন মার্কেটে? তারা তো বিনিয়োগ করতে পারে। এই কথাটা এর আগেও আমি বলছিলাম। তাহলে আপনি কেন লোন নিচ্ছেন? আপনাকে কেন তারা লোন দিচ্ছে 16-17% সুদে? তারা নিজেরাই তো মার্কেটে বিনিয়োগ করে প্রফিট করতে পারে। আপনার এত সাহস হলো কীভাবে যে একটা মার্চেন্ট ব্যাংক থেকে আপনি ঋণ নিচ্ছেন প্রফিট করার আশায়? আপনার এটুকু তো চিন্তা করা দরকার যে তারা কেন মার্কেটে ইনভেস্ট করতেছে না। এই সাহস, এই দুঃসাহস কখনোই আপনারা দেখাবেন না, কখনোই মার্জিন ঋণ নেবেন না। হ্যাঁ, মার্জিন ঋণ আপনি একক ব্যক্তি হিসেবে যেটা কন্ট্রোল করবেন মনে করতেছেন, তারা সমষ্টিগতভাবে সেটা কন্ট্রোল না করে আপনাকে ঋণ দিচ্ছে। তাহলে এটা তো কেমন যেন হয়ে গেল না? এইসব চিন্তাভাবনাগুলো করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ব্রোকারেজ হাউসগুলো এবং মার্চেন্ট ব্যাংকগুলো যারা মার্জিন ঋণ দেয়, তারা জানে তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যোগসূত্র আছে। মার্কেটে এই মুহূর্তে কী পরিমাণ মার্জিন ঋণ আছে এবং কোন শেয়ারকে কোথায় থেকে কোথায় নিয়ে আসলে মার্জিন কল খাবে, তারা এটা জানে। আপনি এটা মনে করার, এটা লুকোচুরির কিছু নাই। এই বিষয়টা লুকোচুরির কোনো কিছু নাই। এই মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসগুলো তারা জানে মার্কেটে কি এই মুহূর্তে, যেমন 10 সালের যে নেগেটিভ ইকুইটি আছে সেটা প্রায় 56,000 কোটি টাকা বা 50,000 কোটি টাকার মতো এখনও নেগেটিভ ইকুইটি আছে। এটা ওরা জানে। এবং এখন এই মুহূর্তে মার্কেটে কী পরিমাণ মার্জিন ঋণ আছে গত কয়েকদিনের, তারাও সেটা জানে। এবং কী পরিমাণ ফোর্স সেল হয়েছে এই পর্যন্ত, এটাও তারা জানে। সমস্ত কিছু তাদের কাছে হিসাব আছে। আপনি হয়তো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে মার্জিন ঋণ নিচ্ছেন, কিন্তু তাদের কাছে সমস্ত ডাটা তাদের কাছে আছে। তারা যখনই মনে করে ফোর্স সেল দেওয়া দরকার, ফোর্স সেল দিলে তাদের একটা তারা একটা সেফ জোনে থাকবে, তখনই তারা ফোর্স সেল দিয়ে দেয়। মার্কেট বাড়ায় কারা? মার্কেট যারা মার্জিন ঋণ দেয় তারাই মার্কেট বাড়ায়। মার্কেট কমায় কারা? যারা মার্জিন ঋণ দেয় তারাই মার্কেট কমায়। সুতরাং সমস্ত কলকাঠি হচ্ছে তাদের হাতে।
তাহলে আপনি শুধু শুধু মার্জিন ঋণ নিয়ে আপনার নিজের ক্যাশ টাকাকে কেন বিপদে ফেলবেন? কারণ আপনার হাতে যেহেতু ক্ষমতা নেই মার্কেট বাড়ানোর, তাহলে যারা বাড়ায়, যারা কমায়, তাদের থেকে আপনি মার্জিন ঋণ নিয়ে এখানে প্রফিট করবেন, এত সহজ? এই চিন্তাগুলো আপনাদেরকে ভালোভাবে মাথায় নিতে হবে। সুতরাং এসব চিন্তা ভাবনা করে আপনারা মার্কেটে টিকে থাকতে হবে। আপনারা মার্জিন ঋণ নেবেন না, কারণ মার্জিন ঋণ নিতে গেলেই আপনাকে অনেকগুলো বিপদ আপনার সামনে এসে ধরা দেবে। আরেকটা বিষয়, এই যে টাস্ক ফোর্সের বিষয় আছে, টাস্ক ফোর্সের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু কিছুদিন পর হয়তো টাস্ক ফোর্স সমস্ত বিষয় নিয়ে হয়তো একটা রিপোর্ট দিবে কমিশনের কাছে। তো আমি যেটা মনে করি, দুইটা বিষয় তাদেরকে অবশ্যই, যেমন বাইব্যাক আনের ব্যাপারে হয়তো খুব দ্রুত বাইব্যাক তারা খসড়া দিবে মন্ত্রণালয়ে, সেই বিষয়ে হয়তো কাজ চলতেছে, এটা একটা পজিটিভ দিক। আর মার্জিন ঋণের ব্যাপারে আমি এটুকু বলবো, কমিশন কি বলে টাস্ক ফোর্সের কাছে অনুরোধ থাকবে আমার, যে শুধু কি বলে মার্জিন ঋণটা একজন ব্যক্তি নিবে এবং সমস্ত দায়বদ্ধতা একজন ব্যক্তির উপরে কেন থাকবে? আমি মার্জিন ঋণ নিয়েছি, এই সমস্ত দায়বদ্ধতা আমার উপর কেন? দেখা গেছে আমার 1 লাখ টাকা আছে, আমি 1:1 নিয়েছি, আরও 1 লাখ টাকা হাউস থেকে লোন নিয়েছি। যখনই 20-30%, 40% শেয়ারের প্রাইস কমে যায়, তখনই কিন্তু মার্জিন কল আসে। এই সিস্টেম টাস্ক ফোর্সের করা উচিত, যে যতটুকু লস হবে তার 50% যে বিনিয়োগকারী নিয়েছেন মার্জিন, উনি বিয়ার করবেন, আর বাকি 50% ওই হাউস, এটাকে কি বলে, তারা বেয়ার করবে। বাকি মানে আমার কথা হচ্ছে যে পুরো জিনিসটা একজন মানে ব্যক্তির উপর বা বিনিয়োগকারীর উপর চাপিয়ে দেওয়ার কোনো স্কোপ নাই। প্রতিষ্ঠানও এটার একটা দায়বদ্ধতা, 50-50 দায়বদ্ধতা নেওয়া উচিত। কারণ তা না হলে তখন গিয়ে মার্জিন, এই ঋণের যে প্রভাবটা আছে, এটা একটু কিছুটা হলেও কমে যাবে। যখনই দেখবে যে এরকম আইন থাকে, আইন তৈরি করে দেওয়া হয় যে না, আপনারা যদি মার্জিন ঋণ দেন, তাহলে যদি লস হয়, আপনার 50% লস আপনি প্রতিষ্ঠানকে বলবে যে আপনি মেনে নিতে হবে, আর বাকি 50% বিনিয়োগকারী মেনে নেবে। তখন কিন্তু প্রতিষ্ঠানগুলো মার্জিন ঋণ দিতে 100 বার চিন্তা করবে, যে আমি যে তাকে মার্জিন ঋণ দিয়েছি, আমি তো ক্ষতিগ্রস্ত হব। অর্ধেক মার্জিন ঋণ তখনই কমে যাবে, কিন্তু তখন আর যত্রতত্র প্রতিষ্ঠানগুলো মার্জিন ঋণ দিবে না। সুতরাং আপনারা সমস্ত কিছু মিলিয়ে প্রতিষ্ঠান থেকে মার্জিন ঋণ নেবেন না, আপনার নিজের টাকা দিয়ে আপনি ব্যবসা করেন। এই যে মার্কেট 2 বছর পড়ে আছে, যাদের ক্যাশ টাকা আছে তারা হয়তো লসে আছে, ঠিক আছে, কিন্তু তাদের শেয়ারগুলো তো হাতছাড়া হয়ে যায় নাই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই যে এখন কে, মানে মার্কেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মার্জিন ঋণ নিয়েছে, তাদের পোর্টফোলিও এখন সাদা কাগজ ছাড়া আর কিছু নাই। আর যারা মার্জিন ঋণ নেয় তাদের পোর্টফোলিওতে হয়তো কিছু শেয়ার এখনও আছে, অনেক কমে গেছে, তাও কিছু, মানে তারা মার্কেট দেখতে পারতেছে, মানে দেখে এখনও যে আমার শেয়ার আছে, আমি দেখি বাড়ছে কি কমছে প্রাইসটা। কিন্তু যারা মার্জিন ঋণ নিয়েছে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন একদম। আর মার্জিন ঋণ সাধারণত আসলে 10-20 লাখ টাকা যাদের আছে এরা নেয় না, কোটি কোটি টাকা যারা আসলে মার্কেটে ইনভেস্ট করে, ওই ভাইয়েরাই মার্জিন ঋণ বেশি নিচ্ছেন। আপনারা প্লিজ মার্জিন ঋণ নেবেন না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনাকে মার্জিন ঋণ নিচ্ছে সে আপনার থেকে অনেক বেশি অভিজ্ঞ। হ্যাঁ, তো সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মার্কেটের থেকে প্রফিট না করে আপনাকে কেন মার্জিন ঋণ দিচ্ছে, এই বিষয়টা আপনারা একটু চিন্তা করবেন। তো শুক্রবার আগামীকাল মার্কেট বন্ধ, আপনাদেরকে একটু ওয়েট করতেই হবে। মার্কেট এখন যে পর্যায়ে চলে আসে, আর একটা সংশোধন করে দিই, আসলে 265 কোটি টাকা বলছিলাম না, 62 কোটি টাকা আমি বলছিলাম ইন্ডেক্স আলোচনায়, আসলে 282 কোটি টাকার লেনদেন হয়েছে আজকে। আর একটা বিষয় হচ্ছে, জানুয়ারি থেকে যারা এন্ট্রি নিতে চান, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা এন্ট্রি নেবেন। শুক্রবার থেকে 8টা থেকে 11টা পর্যন্তই, রাত 8টা থেকে 11টা পর্যন্তই আপনারা এই কোর্সটা করতে পারবেন। যদি কেউ আগ্রহী থাকেন আপনারা এন্ট্রি নেবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।